হীরা বুলবুলের মধ্যে বিস্ময়করভাবে দ্বৈত সত্তার প্রকাশ দেখা যেতে লাগল। তার দুরকম ভাব, দুপ্রকার কণ্ঠস্বর, এমনকি মুখের চেহারাও ভাব অনুযায়ী পৃথক হয়ে যায়। সে সম্পূর্ণ উন্মাদিনী, কিন্তু তার উন্মাদ দশারও দুটি রূপ। কখনো কখনো সে সম্পূর্ণ চুপ করে থাকে, দণ্ড প্রহর এমনকি সম্পূর্ণ দিনের মধ্যেও একটি শব্দ উচ্চারণ করে না, ঠায় বসে থাকে এক স্থানে, যেন কোনো জড়মূর্তি। তার দৃষ্টি তখন উদাস হয়ে যায়, ঔদাসীন্য মাখা মুখখানি অপূর্ব সুন্দর দেখায়। সে স্নান করে না, চুল বাঁধে না, পোশাক পরিবর্তন করে না, এমনকি কিছু খায় না পর্যন্ত। রায়মোহন তার কাছে এসে অনেক আকুতি মিনতি করে, কিন্তু হীরা বুলবুলের ভ্রুক্ষেপ নেই, যেন সে কোনো গভীর ধ্যানে নিরত। মাঝে মাঝে তার ধ্যান ভাঙে, তখন সে গাইতে শুরু করে আপন মনে। হীরামণি নামে যে সঙ্গীত পটীয়সী বারাঙ্গনা একসময় বুলবুল নামে খ্যাতি অর্জন করেছিল, এখন তার কণ্ঠে সপ্ত সুর যেন আরও বর্ণাঢ্য হয়ে ভর করেছে। অতি সূক্ষ্ম মীর ও টপ্পার কাজ। হীরা বুলবুল যখন গান শুরু করে, তখন রায়মোহনের বুকটা মুচড়ে মুচড়ে ওঠে। এমন মধুর গান, এমন সুরের মূর্ছনা অথচ অন্য কারুকে শোনানো যাবে না। হীরা বুলবুল এই গান গেয়ে তো কলকাতার বাবু সমাজকে মাতোয়ারা করে দিতে পারে। আবার কলকাতায় ফিরিয়ে আনার পর প্রথম কয়েকদিন রায়মোহন অনেকভাবে বোঝাবার চেষ্টা করেছে ওকে। এখন রায়মোহন শান্ত স্তব্ধ হীরা বুলবুলের সামনে গিয়ে যদি বা কিছু বলা বলি করেও, কিন্তু হীরা বুলবুল গান শুরু করার পর সে আর ভয়ে সামনে থাকে না। গান গাইতে গাইতে অকস্মাৎ এক জায়গায় থেমে গিয়ে হীরা বুলবুল তার দ্বিতীয় মূর্তি ধারণ করে। তখন তার চক্ষু দুটি থেকে যেন আগুন ঠিকরে বেরোয়, মুখখানা হয়ে যায় কালী মূর্তির দুপাশের ডাকিনী যোগিনীর মতন, গলার আওয়াজও হয়ে যায় শানের মেঝেতে টিনের কোটে ঘষার মতন। সামনাসামনি কেউ না দেখলে বা শুনলে বিশ্বাসই করবে না যে এই রমণী একটু আগে এমন অপূর্ব সুরেরা গলায় গান গাইছিল। তখন সাংঘাতিক হিংস্র হয়ে ওঠে সে, মুখ দিয়ে কুৎসিত কদর্য গালিগালাজের ঝড় বইতে থাকে। চোখের সামনে যাকেই দেখতে পায় তাকেই মারতে ধেয়ে আসে। যে কোনো কারণেই হোক, তার সবচেয়ে বেশি আক্রোশ রায়মোহনের ওপর। হাতের সামনে যা পায় তাই ছুঁড়ে মারে রায়মোহনের দিকে। একবার পান ছেঁড়ার পিতলের হামানদিস্তে সজোরে নিক্ষেপ করেছিল রায়মোহনের কপাল লক্ষ্য করে। সেটি ঠিকমতো লাগলে রায়মোহনকে আর পৃথিবীর বাতাসে নিঃশ্বাস গ্রহণ করতে হতো না। সেই অবস্থায় হীরা বুলবুল কোনো ষণ্ডকায় পুরুষের মতো দুপ দুপিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। খাদ্যদ্রব্য পেলে মুঠো মুঠো মুখে ভরে, দুদিকের কষ দিয়ে লালা গড়ায় এবং অকারণে হা হা করে হেসে ওঠে। তখন তাকে দেখলে রাক্ষসী বলে মনে হয়, অথবা অপ্রাকৃত কোনো ভীতিপ্রদ রমণী। দাসদাসীরা পালিয়েছে এই গৃহ ছেড়ে। রায়মোহনের এক সহচর হারানচন্দ্র এখনো রয়ে গেছে শুধু। দুজনে মিলে এই পাগলিনীকে কোনো ক্রমে সামলায়। এখন সন্ধ্যার সময় অধিকাংশ ঘরেই আলো জ্বলে না। একতলার এক কুঠুরিতে হারানচন্দ্র বসে সুরা পান করে। রায়মোহন চুপ করে বসে থাকে সেখানে। সে যেন এখন আর সুরা পানেও স্বাদ পায় না। হঠাৎ একেবারে বিস্বাদ হয়ে গেল জীবনটা। আজ হারানচন্দ্রের পীড়াপিড়িতে রায়মোহন সুরার পাত্রে দু একটা চুমুক দিয়েছে। বাতাসে শীত শীত ভাব, তাই সুরার প্রভাবে শরীরে উত্তাপ সঞ্চারিত হলে বেশ আমেজ আসে। রায়মোহন আক্ষেপের সঙ্গে বলল, সব কেমন ভেবলে গেল রে, সব ভেবলে গেল। হারানচন্দ্রের আবার ছিলিমও চলে, চরসেই সে বেশি টং হয়। কলকেটা রায়মোহনের দিকে এগিয়ে দিয়ে সে বলল, দুটান দিয়ে দেখো দাদা, হৃদয়টা একদম খোলসা হবে। দিনরাত ভেবে ভেবে তুমি যে একেবারে কাহিল হয়ে গেলে। এই সময় উপর থেকে ভেসে আসে হীরা বুলবুলের সুমিষ্ট কণ্ঠের গান। গত 1.5 দিন যাবৎ সে টু শব্দটিও করেনি। এই সন্ধেবেলা আবার তার ধ্যানভঙ্গ হয়েছে। গান শুনতে পেয়ে হারানচন্দ্র বলে উঠল, আহা আহা, দিদি আমার সার্থক বুলবুল। রায়মোহন মন দিয়ে খানিকক্ষণ গানটা শুনল। হীরা বুলবুল গাইছে, পাশরিতে চাই তারে না যায় পাশরা, আমারে মজালে আমার নয়নেরই তারা, বাসনা করিয়ে মনে চাবো না তাহার পানে, আঁখি নিষেধ না মানে বহে বাড়ি ধারা। রায়মোহন বলল, এ গান আমি শিখিয়েছি ওকে। এ গান কার রচনা জানিস? কালী মির্জার। নাম শুনেছিস? হারানচন্দ্র মাথা নেড়ে জানালো যে ওই নাম সে শোনেনি। রায়মোহন আফসোসের সুরে বলল, তা শুনবি কেন? তোরা তো সবাই নিধুবাবুর নামে নাচিস। কালী মির্জাও কম বড় গায়ক ছিলেন না।
লখনউ দিল্লি থেকে গান শিখে এসেছিলেন। বর্ধমানের রাজা বাহাদুর প্রতাপ পাঁচাদের সভায় গাইতেন। সেই যে রে যার নামে আর এক জাল প্রতাপ চাঁদ বেরিয়েছিল। কালী মির্জা কলকাতায় এসে গোপীমোহন ঠাকুরের আখড়াতেও গাইতেন। যেমন ভালো গান বাঁধতেন, তেমন ঢেউ খেলানো গলা, আর চেহারাখানা ছিল কি যেন নবাব আমির কেউ হবে। হারানচন্দ্র জিজ্ঞেস করলো, তুমি ওনাকে দেখেছো দাদা? রায়মোহন বলল, হ্যাঁ দেখেছি, গান শুনেছি। খানাকুলের রায়মোহন রায়, ওই যে রে যিনি এখনকার ব্রহ্মজ্ঞানীদের গুরু ঠাকুর, তিনিও কিছুদিন গান শেখার জন্য এই কালী মির্জার কাছে নাড়া বেঁধেছিলেন। আমি যখন কালী মির্জার গান শুনি আমার বয়স তখন অনেক কম, ধর চাঁদুর মতো বয়স। আমি বাপ মরা ছেলে, কেউ দেখবার নেই, ঘুরে ঘুরে বেড়াই। এই যা, কার নাম করলুম? কার নাম করলে দাদা? চাঁদুর নাম। হঠাৎ কেন মনে এলো? বাদ দাও ওসব কথা, আর এক ছিলিম টানো, গান শোনো। হীরা বুলবুল তখন অন্য গান ধরেছে। ভালোবাসো ভালোবাসি, লোকে মন্দ বলে তাতে, কাহারও নয় প্রতিবাদী, তবু কেন মিছে তাতে, কি নিপ্রীতি কি দিন, সবে দেখি প্রেমাধীন, কেউ ছাড়া নয় কোনো দিন, ভেবে দেখো যাতে তাতে। হারানচন্দ্র বলল, আহা হা হা, আহা হা হা। রায়মোহন বলল, এ গানটা হীরা অনেক দিন পরে গাইলে, আমিও প্রায় ভুলেই গেছিলাম। বড় খাসা গান। এটি কার বাঁধা বলতে পারিস? সেটা আর বলতে হবে না, টপ্পার টান শুনেই বুঝেছি এ গান নিদুবাবু ছাড়া আর কার। রায়মোহন ক্ষেপে বলে উঠল, নিদুবাবু আর নিদুবাবু, সবই তোদের নিদুবাবু। সাদেকি আর দান্ডু রায় মশাই রেগে গিয়ে বলেছেন, জুতো চেটে ঘুচাবো তোর নিদুর টপ্পা গাওয়া। দাদা, তবে এই গান কার? শ্রীধর কথকের। কত বড় গায়ক ছিলেন শ্রীধর কথক, আবার তেমনই দিলদরিয়া মানুষ। শুনেছি কত গান বেঁধেছে আর লোকের মধ্যে বিলি করে দিয়েছেন। তোদের নিদুবাবু শ্রীধর কথকের কত গান চুরি করেছে জানিস? দাদা শোনো শোনো, এবার অন্য গান। আহা, আর 5 জন যদি এ গান শুনতো, সেই দুঃখেই তো আমারও বুক ফাটে রে হারানে। এ কি হলো? কেন এমন হলো? দুটো উটকো দস্যু ওর শরীর ঠুকরেছে বলে মাথাটাও এমন বিগড়ে যাবে? আগে কলকাতার মানুষরা ওকে ঠোকরায়নি। দাদা শোনো, গানটা মন দিয়ে শোনো। হীরা বুলবুল এবার গাইছে, রাজার দুলালি বটে আমি কাঙালিনী, লোকে যা জানে জানুক, আমি যে নিজেরে জানি, ধনরত্ন সবই মিলে, মন যদি নাহি দিলে, মনে যদি মরু করিলে, তারই কব রাজধানী। শুনতে শুনতে রায়মোহনের 2 চক্ষু দিয়ে জল গড়াতে লাগলো। একসময় শব্দ করে কেঁদে উঠল সে। হারানচন্দ্র জড়িত স্বরে বলল, এ কি হলো দাদা? ভাবের ঘুরে একেবারে কেন্দে বাসালে যে। তা এই গানটা কার বাঁধা, একটু বলে দাও। কার বাঁধা বল তো হারানে, বল কার বাঁধা? আমার, আমার বাঁধা গান, আমার সুর। বল, খারাপ বেঁধেছি? ভালোবাসা যদি নাই পাই তবে রাজকুমারীকেও আমি কাঙালিনী বলেছি। কোন বাপের বেটা আগে এমন লিখতে পেরেছে বল? অতি মধুর লিখেছ দাদা, বড় সরেস, কিন্তু তুমি কাঁদছো কেন? আমার কি হলো বল? হিরেকে সব গান শেখালুম, কিন্তু আর কি কেউ তা শুনতে পাবে? সবই আমার গুক্ষুরি হলো। আহা, হিরে এত করে চেয়েছিল জগন্নাথ ক্ষেত্রে যেতে, তা সেখানেও তাকে নিয়ে যেতে পারলুম না কো। কথাবার্তার মধ্যে ওপরে কখন যে গান থেমে গেছে তা ওরা দুজনে খেয়াল করেনি। হঠাৎ রায়মোহন চোখ তুলে দেখল কুঠুরির দ্বারের কাছে দাঁড়িয়ে আছে হীরা বুলবুল। আঁচল খসে পড়ে লুটোচ্ছে মাটিতে, বক্ষে কোনো অন্তর্বাস নেই। ঘটির মতো বৃহৎ বর্তুল স্তন দুটি উন্মুক্ত, মাথার চুল খোলা, মুখ চোখে রক্ত পিপাসুর মতো হিংস্র ভাব, ঠিক যেন একটি ডাকিনী। হাতে আবার একটি আঁশ বাটি। সে স্থিরভাবে চেয়ে আছে রায়মোহনের দিকে। রায়মোহনের সারা শরীর একবার কেঁপে উঠল। তারপর সে অশ্রু জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে হিরে? আমার উপর তোর এত রাগ কেন? আমি তোকে এ সময় যেতে কত নিষেধ করেছিলুম, তুই আমায় মারতে চাস কেন? হিরে, আমি কি তোর ডান? হীরা বুলবুল মুখে হাসি ফুটিয়ে অদ্ভুত বিকৃত গলায় বলল, ওরে ড্যাকরা, আজ তোরই একদিন কি আমারই একদিন। সে ঢুকে পড়ল ঘরের মধ্যে। রায়মোহন বলল, বেশ, আয়, আমাকে মার, তাতে যদি তোর স্বাদ মেটে। হারানচন্দ্র উঠে দাঁড়িয়ে বলল, দিদি, হিরে দিদি,
ও কি করছো? হীরা বুলবুল হারানচন্দ্রের কথা কানই দিল না। মাতাল এবং চরস্কর হলেও হারানচন্দ্রের শরীরে এখনো শক্তি আছে। সে পাশ থেকে লাফিয়ে পড়ল হীরা বুলবুলের ওপর। আঁশবাটিটা কোনো ক্রমে হীরা বুলবুলের হাত থেকে ছাড়িয়ে নিয়ে তারপর সে শুরু করে দিল যুদ্ধ এবং চেঁচাতে লাগলো, রায় দাদা, ধরো, ধরো। এই সময় হীরা বুলবুলকে জোর করে মাটিতে ঠেসে ধরে নির্মমভাবে প্রহার করতে হয়। তাছাড়া তাকে নির্বৃত্ত করার আর কোনো উপায় নেই। হীরা বুলবুলকে কিলচর মারতে রায়মোহনের বুক ফেটে যায়। তবু হারানকে সাহায্য করার জন্য সে বাধ্য হয়ে এগিয়ে আসে। হারানচন্দ্র বেশ জোয়ান, কিন্তু এই সব সময়ে হীরা বুলবুলের শরীরে যেন অসুরের শক্তি ভর করে। রায়মোহন একলা কখনো হীরা বুলবুলের মুখোমুখি এই অবস্থায় পড়লে খুনই হয়ে যেত। মারতে মারতে হীরা বুলবুলকে নিস্তেজ করে দেবার পর তারপর দুজনে তাকে ধরাধরি করে ওপরে শুইয়ে দিয়ে আসে। এইরকমভাবে কি দিনের পর দিন চলে? রায়মোহন এখন সর্বক্ষণ চিন্তিত ও বিমর্ষ থাকে। হীরা বুলবুলের চিকিৎসার জন্য এর মধ্যে যথাসাধ্য চেষ্টা করেছে। এনেছে সাহেব ডাক্তার, এনেছে মেডিকেল কলেজের পাশ করা অ্যালোপ্যাথ, এনেছে একাধিক কবিরাজ, এমনকি দুজন ওঝাকেও এনেছিল। সকলেই গুচ্ছের টাকা নিয়েছে এবং কারি কারি ওষুধ দিয়ে গেছে, কিন্তু সেই ওষুধ যে কি করে হীরা বুলবুলকে খাওয়ানো হবে সে দিশা কেউ দিতে পারেনি। ওঝারা ওষুধ দেয় না, কিন্তু উৎকটভাবে প্রহার করে। একজন কবিরাজ শুধু পরামর্শ দিয়েছিল, হীরা বুলবুলকে আর বাড়িতে আটকে রেখে কোনো লাভ নেই। এই পাগলিনীকে এখন পথে ছেড়ে দেওয়া হোক ভগবানের নামে উৎসর্গ করে। এখন ভগবানই এর একমাত্র ভরসা, আর স্বেচ্ছাচারীদের পথই সঠিক আশ্রয়। কিন্তু রায়মোহন প্রাণে ধরে হীরা বুলবুলকে ঘরের বার করে দেয় কি করে? বিশেষত এ তো তার বাড়ি নয়, সে নিজেই বরং হীরা বুলবুলের আশ্রিত। হীরা বুলবুলের বিকৃত রূপ দেখে এক এক সময় তার নিজেরই ইচ্ছা করে বিবাগী হয়ে যেতে, অথচ এই বৃদ্ধ বয়সে সে যাবেই বা কোথায়? পুরনো অভ্যেসগুলো ছাড়াও সহজ নয়। ইতিমধ্যে অর্থেরও অকুলান হতে শুরু করলো। বজরায় দস্যুরা তাদের সর্বশান্ত করে গেছে। হীরা বুলবুলের আরও কিছু লুকোনো সম্পদ আছে কিনা রায়মোহন তা জানে না, আর জানবার উপায়ও নেই। তার নিজেরও রোজগারপাতি নেই ইদানিং। হীরা বুলবুলের চিকিৎসার জন্য যথেষ্ট ব্যয় করেছে, এরপর দিন চলা দুষ্কর হয়ে উঠবে। হারানচন্দ্রের উপর নজর রাখার ভার দিয়ে রায়মোহন একদিন বেরুলো। বিদ্যুৎসায়নী সভায় আবার চালু হয়েছে কিনা সে সন্ধান নিতে হবে। সিপাহী বিদ্রোহ কিংবা হিন্দুস্তানে মুঘল শাসন পুনঃপ্রবর্তনের আশা এখন মরীচিকাবৎ প্রতিভাত হয়। নায়কহীন শৃঙ্খলাহীন সিপাহীরা এখন ছত্রভঙ্গ হয়ে পড়েছে। ইংরেজ বাহিনী একের পর এক শহর পুনর্দখল করে চলেছে এবং চলেছে নিষ্ঠুর প্রতিশোধের পালা। অনেকদিন পর রায়মোহন এলো গুপি স্যাকরার দোকানে। সে গুপিও নেই, সে দোকানও নেই। যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের প্রভাবে সব কিছুর ভোল পাল্টে গেছে চমকপ্রদভাবে। এককালে ছিল মাঠকোটার দোকান, এখন 7খানি কুঠুরি সম্বলিত পাকা বাড়ি এবং প্রত্যেক কুঠুরিতে লোহার দরজা। বিক্রয় কক্ষটির চারদিকে দেয়াল জোড়া ফ্যানসিয়ান আয়না। আগে গুপি নিজেই দুর্গা প্রদীপ জেলে কাজে বসত, এখন তার অধীনে কয়েক গন্ডা কারিগর। সে ক্যাশ বাক্স নিয়ে বসে থাকে গদির ওপর। থলথলে চর্বি এবং নেয়াপাতি ভুঁড়িটির জন্য তাকে দেখায় গণেশ ঠাকুরটির মতো। এখন আর কেউ তাকে গুপি স্যাকরা বলে না। বর্তমানে সে গুপিমোহন সরকার, স্বর্ণকার ও মণিকার নামে পরিচিত। উত্তর উত্তর যতই স্ত্রীবৃদ্ধি হয়েছে গুপির, ততই রামবাগানে নতুন নতুন রক্ষিতা বদল করেছে। রঙ্গি নামে তার নবতম রক্ষিতাটিকে সে নাকি ছিনিয়ে নিয়েছে কালীপ্রসাদ দত্তের খপ্পর থেকে। রায়মোহন গুপি স্যাকরার এতখানি স্ত্রীবৃদ্ধি দেখে প্রথমটা একটু হকচকিয়ে গেলেও অবিলম্বে সামলে নিয়ে আগেরকার মতো শ্লেষের সুরে বলল, খিরে গুপি, কেমন চালাচ্ছিস? ওই নাদা পেটটা যে একদিন ফেটে যাবে ফট্টাস করে। গুপি স্যাকরা সামান্য একটু ওঠার ভান করে খাতির দেখিয়ে বলল, হাসুন হাসুন গোসাল মশাই, হাসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক। কতদিন পর আপনার পদধূলি পড়লো এই গরিবের দোকানে। রায়মোহন ভেতরে এসে চতুর্দিকে দৃষ্টিপাত করে বলল, তুই গরিব? তাহলে রাজা দিগম্বর মিত্তির কিংবা জমিদারের বেটা নবীন সিংহি তো দেউলে রে। তো কেমন আছিস বল? আগে আপনার মতো 5 জনের আশীর্বাদে যে রকমে কষ্টে ছিষ্টে আছি। বসুন গোসাল মশাই, পান তামাক খান, এই যে এইখানে আমার পাশটাতে এসে বসুন। আসন গ্রহণ করে রায়মোহন বলল, তুই কষ্টে ছিষ্টে আছিস? আহারে, আমায় আগে বলিসনি কেন? মানুষের কষ্টের কথা শুনলে আমার বড় দুঃখ হয়, বিশেষত তোর মতো চেনাশুনো মানুষের। তা তোর কিসের কষ্ট?
আগে এদানি রোজগারপাতি কিছু নেই বললেই হয়। সাহেব মেমরা এদিকে ঘেঁষে না, আর সেপাইয়ের হেঙ্গামার ভয়ে সব বড় মানুষদের বাড়ি বিয়ে শাদী এবছর বন্ধ। তাহলে আমাদের চলে কি করে বলুন? ভয় নেই, তোর আবার সুদিন আসছে। সাহেবেরা সেপাইদের মাজা ভেঙে দিয়েছে, এখন শুধু দুর্মুষ করা বাকি। তা তোর কাছে আজ এলুম একটা বিশেষ মন নিয়ে। বলুন, মানে ইয়ে আজ্ঞা করুন। শতখানেক টাকা দিতে হবে যে, একটু টানাটানির মধ্যে পড়েছি। নিশ্চয় নিশ্চয়, হে আর কি এমন কথা, আপনার টাকা আর আমার টাকা কি আলাদা? আপনার দয়াতেই তো করে খাচ্ছি। পান তামাক সেবা ও কিছুক্ষণ রহস্য কৌতুক করার পর গুপি শেখরা বলল, দোকান বন্ধ করার সময় হলো। কই ঘোষাল মশাই, মালটা দেখান। রায়মোহন বলল, আজ আর সঙ্গে কোনো মাল নেই রে, টাকাটা তোকে হাওলাত দিতে হবে। বোকাশোকার মতো দেখলেও আজকাল গুপি শেখরা অনেক কিছু সংবাদ রাখে। সে বলল, আপনার ইয়ে মানে ওই হিরে বুলবুল মাগিটার নাকি একেবারে মাথা বিগড়ে গেছে ঘোষাল মশাই। ও মাগির তো অনেক আচ্ছা সাচ্চা হিরে মুক্তোর গয়না আছে, এই বেলা যা পারেন হাতিয়ে নিন, নইলে 5 ভূতে লুটে পুটে খাবে। রায়মোহন বলল, সেসব কথা পরে হবে, তুই আজ টাকাটা দে, আমায় যেতে হবে। গুপি শেখরার মুখ গম্ভীর হয়ে গেল। সে একটু চিবিয়ে চিবিয়ে বলল, ঘোষাল মশাই, আপনি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে কারবার শুরু করেছেন, তাই অনেক দিন এদিকে আসেন না। যোগু সরকারের কাছে যাচ্ছেন, ভালো ভালো মাল যোগু সরকারকে দিয়ে আমার কাছে এসেছেন খালি হাতে টাকা চাইতে। রায়মোহন ক্লান্তভাবে বলল, আমি আর মাল সরবরাহ কারবার করি না রে গুপি, তুই টাকাটা দিবি না? শোধ দেব, আমি কথার খেলাপ করি না। গুপি সরকার ভালোভাবে দেখলো রায়মোহনকে। মানুষটা বুড়ো হয়ে গেছে, অনেক বদলে গেছে। সেই খড়ক নাশা শানিত চক্ষু অতি ধুরন্ধর মানুষটার বদলে যেন পড়ে আছে তার কঙ্কাল। এবার রায়মোহন টপ করে একদিন মরে যাবে। এইসব লোককে গুপি শেখরা বাতিল করে দিতে দ্বিধা করে না। এই মাগি গন্ডার বাজারে অত টাকা কোথায় পাবো গোসাল মশাই? আপনি 5টা টাকা নিন। নেহাত আপনি বলেই আমি খালি হাতে। রায়মোহন স্তম্ভিত হয়ে গেল। এই সেই গুপি, কত বড় মানুষের বাড়িতে রায়মোহন নিজের তকবির করে গুপিকে ঢুকিয়েছে। এইসব কাজ পেয়েই তো আজ তার আঙ্গুল ফুলে কলা গাছ, সেই থেকেই তার নাম ছড়িয়েছে। সেই গুপি আজ তাকে 100টা টাকা দিতে চায় না। রাগে রায়মোহনের শরীর জ্বলতে লাগলো, প্রতিশোধের স্পৃহা লকলক করে উঠল বুকের মধ্যে। কিন্তু একটু পরে সে নিজেই বুঝতে পারলো এ শুধু অক্ষমের ক্রোধ। এই প্রতিশোধ স্পৃহার আগুন শুধু তাকে পোড়াবে, গুপিকে স্পর্শ করতে পারবে না। অর্থ মানেই ক্ষমতা, সেই জন্য গুপি এখন অনেক ক্ষমতাবান। সেই তুলনায় রায়মোহন একজন সামান্য ক্ষুব্ধ বৃদ্ধ মাত্র। গুপি শেখরা এখন তার দোকান থেকে রায়মোহনকে সবলে বিদায় করে দিলেও রায়মোহনের প্রতিরোধ করার ক্ষমতা নেই। কৃতজ্ঞতা, রায়মোহন কৃতজ্ঞতা দাবি করবে গুপির কাছে, কিন্তু কৃতজ্ঞতা তো শর্ত কিংবা লিখিত চুক্তি নয়। অনেক কথাবার্তার পর গুপি 5 টাকা থেকে 10 টাকায় উঠতে রাজি হলো। টাকাটা রায়মোহনের দিকে এগিয়ে দিয়ে সে হাত জোর করে বলল, আর কথা নয় ঘোষাল মশাই, এবার আমার তবিল মেলাতে হবে যে, এবার আপনি আসুন। রায়মোহনের একবার ইচ্ছে হয়েছিল টাকাটা গুপির মুখের উপর ছুঁড়ে দিয়ে চলে আসবে, কিন্তু নিজেই সে বিস্মিতভাবে আবিষ্কার করলো যৌবনের সেই দর্প আর নেই। হাতের টাকা ছুঁড়ে ফেলার মতো তেজ তাকে ছেড়ে চলে গেছে। বরং 10 টাকায় যে অন্তত 20-25 দিনের খাদ্য সংস্থান হবে, সে কথাই মনে পড়তে লাগলো বারবার। ক্ষুব্ধ অপমানিত মুখে রায়মোহন বেরিয়ে এলো। একটুখানি গিয়ে পেছন ফিরে রায়মোহন গুপির দোকানের দিকে চেয়ে নিষ্ফল আক্রোশে বিড়বিড় করে বলতে লাগলো, এতবার বেরোনাকেও ঝড়ে পড়ে যাবে, তুই ঝাড়ে বংশে উচ্ছন্ন হবি। গুপি, এই আমি বামুনের ছেলে বলে রাখলুম, তোর হাড় গোভাগারে পচবে, শকুনে তোর চোখ খুবলে খাবে। বিদুশেখর মুখুজ্জের কাছ থেকে রায়মোহন কিছু মাসোহারা পায় নবীন কুমারের উপর নজর রাখার বাবদে। কয়েক মাস সে টাকা পায়নি। বিদুশেখর অসুস্থ, তার খাজাঞ্চি কার্যান্তরে শহরের বাইরে গেছেন, সুতরাং এখন কিছু পাবার আশা নেই। বিরক্ত হয়ে হাতের 10 টাকা থেকে নগদ 4টি মুদ্রা খরচ করে রায়মোহন 1 বোতল খাস ফরাসি ব্র্যান্ডি কিনে ফেলল। অনেকদিন পর আজ সে ভালো করে নেশা করবে। 2-1 দিন পরেই হীরা বুলবুলের পাগলামি একটি 3য় স্তরে এসে পৌঁছালো। এই স্তরে আর গান নেই কিংবা ডাইনিপনাও নেই, শুধু বুক ফাটানো কান্না। আর সে কি কান্না!
সেই করুণ স্বর শুনে পথের পথিকরাও থমকে দাঁড়িয়ে যায়। এখন আর রায়মোহনকে সামনে দেখলে হীরা বুলবুল মারতে আসে না, ডুকরে ডুকরে পুরনো কথা বলে শুধু কাঁদে। তখন রায়মোহনও তার পাশে বসে কাঁদতে শুরু করে। রায়মোহনের ধারণা হলো এইবার হীরা বুলবুল আবার সুস্থ হয়ে উঠবে। তার বুকের মধ্যে যত কান্না জমেছিল সব নিষ্কাশিত হয়ে যাচ্ছে একসঙ্গে। এরপর বুক খালি হলে সে আবার সুস্থ স্বাভাবিক হবে। 3 দিনের মধ্যেই হঠাৎ মিটে গেল সব সমস্যা। হীরা বুলবুল নিজেই আত্মঘাতিনী হলো কিংবা কোনো দুর্ঘটনা ঘটেছিল তা নিশ্চিতভাবে আর জানার কোনো উপায় রইল না অবশ্য। হীরা বুলবুলের দেহটা পাওয়া গেল বাড়ির প্রাঙ্গণ সন্নিহিত কুয়ার মধ্যে। বাইজি কন্যা হীরা বুলবুলের বহু ঘটনা সম্বলিত জীবনের পরিসমাপ্তি হলো এইভাবে। একসময় তার গুণগ্রাহীর অন্ত ছিল না এই শহরে। মধুলবী ভ্রমরের মতো অনেক বড় মানুষের ছেলেই উড়ে এসেছে তার কাছে, এখন একজনও এলো না। রায়মোহন এবং হারানচন্দ্র পল্লীস্থ কয়েকটি যুবকের সাহায্য চাইল মৃতদেহ শ্মশানঘাটে নিয়ে যাবার জন্য। যতই দুষ্ট প্রকৃতির বা উচ্ছৃঙ্খল হোক, এই সব যুবকদের এই একটি গুণ, শবদাহের ব্যাপারে সাহায্য চাইলে অন্তত কখনো তারা বিমুখ করে না। শীতকালের বেলা অতি দ্রুত শেষ হয়ে আসে। হীরা বুলবুলকে শ্মশানে নিয়ে যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে গেল। দুটি চিতায় দুটি শব দাও দাও করে জ্বলছে। রায়মোহনদের একটু অপেক্ষা করতে হবে। অন্য শ্মশান বন্ধুরা চলে গেল নিকটবর্তী গঞ্জিকার আখড়ায়। হারানচন্দ্র উৎসুক করতে লাগলো। রায়মোহন অনুমতি পেলে সেও একটু দম নিয়ে আসে, কিন্তু রায়মোহন এক হাতে হীরা বুলবুলের সব ছুঁয়ে চুপ করে বসে আছে। সে কান্নাকাটি করেনি, বরং সে যেন একটা মুক্তির স্বাদ পেয়েছে। আর তো তার কোনো বন্ধন রইল না। একটি চিতা খালি হবার পর হীরা বুলবুলকে তোলবার উদ্যোগ করা হচ্ছে। সেই সময় হৈ হৈ করে এসে পড়ল শ্মশান পরগাছার দল। তারাও ঘাটে বসে এতক্ষণ কলকেতে দম দিচ্ছিল। মৃতের বস্ত্র পাবার অধিকার তাদের। কাঠ কেনার টাকা কাকে দেওয়া হয়েছে, এসব তাদের প্রাপ্য। শ্মশান পরগাছার দলপতি একজন বলিষ্ঠকায় যুবা, গোঁফদাড়িতে মুখ প্রায় ঢাকা, হাতে একটি ডান্ডা, যেন সে স্বয়ং মহাকাল। রায়মোহন একদৃষ্টে তাকিয়ে রইল তার দিকে। চেহারা দেখে চেনার উপায় নেই, কিন্তু ওই কণ্ঠস্বর ভুল হবে কি করে? সে হঠাৎ উঠে দাঁড়িয়ে দলপতির হাত চেপে ধরে আবেগকম্পিত গলায় বলল, চাঁদু। গোঁফদাড়ি সম্মলিত দলপতি হা হা করে হেসে উঠে বলল, ছুঁয়ে দিলি তো, চারালকে ছুঁয়ে দিলে, এবার যে গোবর খেতে হবে। তার চেরালরা সেই হাস্যের সঙ্গে দোয়ার কি ধরল। রায়মোহন বলল, ভগবান আছেন তাহলে, ঠিক সময় তোকে মিলিয়ে দিয়েছেন। আমি তোর কথাই ভাবছিলাম। চাঁদু, চেয়ে দেখ, ও যে তোর মা। ওরে হারানে, মুখের কাপড়টা সরা। হারানচন্দ্র মিতের মুখের উপর থেকে চাদরটি সরিয়ে দিল। পাশের চিতার আগুনের আলো এসে পড়ল হীরা বুলবুলের মুখে। চক্ষু দুটি বিস্ফারিত, যেন চন্দ্রনাথকেই দেখছে সে। চন্দ্রনাথ কয়েক পলক চুপ করে চেয়ে রইল। রায়মোহন বলল, বড় কষ্ট পেয়ে গেছে রে হতভাগিনী। যাক, তবু একটু শান্তি যে শেষ সময়ে তুই। ওরে চাঁদু, তোর শোকেই তোর মা মরল। নাটকীয় পরিস্থিতির জন্য অন্যান্য শ্মশান বন্ধুরা এবং চণ্ডালরাও এসে ভিড় করে দাঁড়িয়েছে সেখানে। তাদের সকলকে বিস্মিত করে চাঁড়াল গুন্ডা ছেলেদের নেতা চাঁদু সর্দার পরিষ্কার ইংরেজিতে জন কিটসের 4 লাইনের কবিতা আবৃত্তি করল। টু সরো আই বেইড গুড মোরো and thought to leave her far behind. But cheerily, cheerily, she loves me dearly. She is so concerned to me and so kind. তারপরে সজোরে রায়মোহনের কাছ থেকে হাত ছাড়িয়ে দৌড় দিল উল্টো দিকে। রায়মোহন আর্ত গলায় বলল, ওরে চাঁদু, দাঁড়া, যাসনি, তুই মুখাগ্নি করবি। শেষ সময়টাই তোর মা তবু শান্তি পাবে। চন্দ্রনাথ কর্ণপাত করল না। তার সঙ্গীদের ছেড়ে, শ্মশান ছেড়ে সে দূরে চলে যেতে লাগলো তীব্র গতিতে। স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই, তা এখানেই। ফার্সি লিপিতে এই বাণী লালকেল্লার দেওয়ানে খাসের অলঙ্কৃত দেয়ালে উৎকীর্ণ। সেই স্বর্গে সেপ্টেম্বরের 20 তারিখে হুড়মুড়িয়ে প্রবেশ করল বিজয়ী ইংরেজ সেনানী। তাদের মুখে অসম্ভব ক্রোধ ও অস্থিরতা, ঘাম ও রক্তের মতন মাখা। বিকটভাবে চর্ম পাদুকার শব্দ তুলে তারা ছোটাছুটি করতে লাগলো চতুর্দিকে। তাদের প্রত্যেকের হাতে উদ্যত অস্ত্র। লালকেল্লা জনশূন্য। কয়েক মাসের বাদশাহ বাহাদুরের শাহ সহপরিবারে পলাতক। ইংরেজ সৈন্য তন্ন তন্ন করে খুঁজেও
তাঁদের কারুকে না পেয়ে অপরিসীম ক্রোধে উন্মত্ত হয়ে বন্দুকের কুঁদো দিয়ে আঘাত করে করে ভাঙতে লাগলো দেয়ানে খাসের স্বর্গোপম দেয়াল সজ্জা। দুর্লভ প্রস্তরের কারুকাজ টুকরো টুকরো হয়ে খসে পড়তে লাগলো মেঝেতে। সেনাপতি কোনো ক্রমে শান্ত করলেন তার বাহিনীকে। প্রাঙ্গণে উড়িয়ে দেওয়া হলো ইউনিয়ন জ্যাক। যুদ্ধ বিজয়ের জন্য পরম করুণাময় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবার জন্য সেখানে অনুষ্ঠিত হলো থ্যাঙ্কস গিভিং প্রার্থনা। লালকেল্লা থেকে 4 মাইল দূরে হুমায়ুন সমাধি ভবনে সম্রাট তখন সদল বলে আশ্রয় নিয়ে আছেন। তার সঙ্গে তখনও 1000 খানেক সিপাহী। তার পরামর্শদাতারা তাকে পরস্পর বিরোধী উস্কানি দিচ্ছে তখনও। কেউ বলল, এখনও সময় আছে জাহাপনা, দিল্লি ছেড়ে পলায়ন করুন। লখনৌর দিকে সিপাহীরা আজও আত্মসমর্পণ করেনি, তাদের সঙ্গে যোগ দিয়ে আবার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে। কেউ বলল, বাদশাহ বরং দূত পাঠান ইংরেজের কাছে, তিনি যে নির্দোষ তা প্রমাণ করার জন্য বলুন যে এই বিদ্রোহে তার সম্মতি ছিল না। সিপাহীরা জোর করে তাঁর উপর কর্তৃত্বের ভার চাপিয়ে গেছে। বৃদ্ধ বিমূঢ় সম্রাট এর কোনোটাই করলেন না। বিহবল ও জ্বরের মতন তিনি নিশ্চেষ্ট হয়ে বসে রইলেন তার পূর্বপুরুষ হুমায়ুনের সুবিশাল সমাধি ভবনে। সেই হুমায়ুন যিনি একবার সাম্রাজ্য হারিয়েও আবার তা পুনরুদ্ধার করেছিলেন। ইংরেজের বিশ্বস্ত গুপ্তচর এক চক্ষুকানা রজব আলী সম্রাটের গতিবিধির সম্পূর্ণ বিবরণ এসে দাখিল করল। পরদিনই ইংরেজ বাহিনীর সবচেয়ে দুঃসাহসী এবং হঠকারী সেনাপতি হডসন মাত্র 50 জন অশ্বারোহী সৈনিক নিয়ে এগিয়ে গেল হুমায়ুনের সমাধির দিকে। ব্রিটিশ সরকারের নির্দেশ এই যে সম্রাট বাহাদুর শাহকে সশরীরে বন্দি করতে হবে। সেই জন্য হাত নিষ্পিস করলেও হডসন সন্ধি করার আদেশ পাঠালেন সম্রাটের কাছে। পূর্ণ 3 ঘন্টা রোদ্দুরের মধ্যে অপেক্ষা করতে হলো হডসনকে। কোনো উত্তর এলো না। যে সহস্রাধিক সশস্ত্র সিপাহী হুমায়ুনের সমাধি প্রহারায় রয়েছে, তারা ইচ্ছে করলে হডসনের ক্ষুদ্র বাহিনীটিকে অল্পকালের মধ্যেই পর্যদুস্ত করতে পারে, কিন্তু তাদেরও আক্রমণ করার নির্দেশ দিল না কেউ। তারপর এক সময় মসলিনের পর্দা ঘেরা একটি পালকি খুব ধীরে ধীরে বেরিয়ে এলো। তার মধ্যে শুয়ে আছেন এক ক্ষুদ্রকায় বৃদ্ধ, যার গুফ, দাড়ি ও মুখের রং একই রকম শ্বেত, ওষ্ঠে আলবোলার নল। সম্রাট সম্পূর্ণ বাক্যহীন। বাহাদুর শাহকে বন্দি করে রাখা হলো লালকেল্লার একটি ক্ষুদ্র কক্ষে। তার খাদ্য পানীয়ের জন্য সাময়িকভাবে ভাতা বরাদ্দ হলো দৈনিক 2 আনা। সদ্য রাজ্যহীন খেতাবহীন বাদশা সেখানে প্রায়ই বিড়বিড় করে বলতে লাগলেন, হিন্দুস্তানিयों में कुछ दोस्त, कुछ शागिर्द, कुछ अजीज, कुछ मशूक, वो सब खाक में मिल गए। সব বন্ধু, প্রিয়, দোস্তর, আত্মীয় শেষ হয়ে গেল। সম্রাটকে বন্দি করে ক্ষান্ত হলো না হডসন। এবার রাজকুমারদের পালা। উশৃঙ্খল হঠকারী শাহী বংশের দুলালরা এই কয়েক মাস দিল্লিতে বসে ধরাকে সরাগ জ্ঞান করেছে। এবার হডসন সঙ্গে নিল 100 জন অশ্বারোহী। ওদিকে হুমায়ুনের সমাধির সামনেও প্রচুর ভিড় জমেছে। জনতা মাঝে মাঝে ধ্বনি তুলছে জেহাদের, কিন্তু রাজকুমারেরা শেষ পর্যন্ত লড়াই করার বদলে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল। রাজকুমাররা বেরিয়ে আসার পর তাদের সামনে পিছনে সৈন্য সাজিয়ে অগ্রসর হবার হুকুম দিল হডসন। আর তাদের পাশে পাশে বিলাপ করতে করতে চলল দিল্লির মুসলমানরা। খানিক দূর যাবার পর আর ধৈর্য রাখতে পারল না হডসন। রাজপুত্র নামধারী এই বর্বর যুবকদের এখনো দিনের পর দিন বন্দি অবস্থায় খাইয়ে পরিয়ে তোয়াজ করে রাখতে হবে। খ্রিস্টান নারী ও শিশুদের হত্যার জন্য এরাও দায়ী নয়। রাজকুমারদের মান সম্ভ্রম ধূলিসাৎ করবার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছিল গরুর গাড়িতে। নিজে ঘোড়া ছুটিয়ে সেখানে উপস্থিত হলো হডসন। রাজকুমারদের পথে নামিয়ে হডসন কর্কশ গলায় হুকুম দিল তাদের সব বহুমূল্য পোশাক পরিচ্ছদ তখনই খুলে ফেলবার জন্য। প্রায় নগ্ন অবস্থায় দণ্ডায়মান সেই রাজকুমারদের একেবারে বুকের কাছে বন্দুকের নল ঠেকিয়ে ট্রিগার টিপে নিজের হাতে প্রত্যেককে খুন করলো হডসন। তারপর উন্নত গ্রীবা ঘুরিয়ে হডসন তার অনুচরদের হুকুম দিল মৃতদেহগুলো কোতোয়ালির সামনে পথের ওপর ফেলে রাখা হোক, দেখুক দিল্লির লোক। সেখানেও শেষ নয়, কোনো এক অতিরিক্ত ইংরেজ তোষামুদে 2 রাজকুমারের মুন্ড কেটে নিয়ে তারপর সেই 2 ছিন্ন মুন্ড থালায় সাজিয়ে উপহার হিসেবে প্রেরণ করলো বাহাদুর শাহের কাছে। রাজকুমারের হত্যার পরই শুরু হলো প্রতিশোধ গ্রহণের পর্ব। সৈন্যবাহিনীকে দেওয়া হলো নির্বিচার হত্যা ও অবাধ লুণ্ঠনের অধিকার। দিল্লি নগরী নারকীয় রূপ ধারণ করলো। পথে পথে ছড়ানো মৃতদেহ, গৃহে গৃহে তাণ্ডব ও হাহাকার।
খ্রিস্টান হত্যার বদলা নেবার জন্য ইংরেজ জাতির মনে আর কোনো বিবেকের বাঁধা নেই। রুল অফ ল এখন মুলতুবি। দিল্লির পর অন্যান্য বিদ্রোহী নগরীও একে একে ফিরে আসতে লাগলো ইংরেজদের করায়ত্তে। সেসব স্থলের সামান্য সিপাহী গন্ধযুক্ত হাজার হাজার মানুষকে ধরে এনে হত্যা করা হতে লাগলো। ফাঁসিতে ঝোলাতে সময় অযথা ব্যয় হয় বলে কামানের সামনে দাঁড় করিয়ে মনুষ্য শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া অনেক বেশি সুবিধাজনক। মানুষই এমনভাবে মানুষকে মারতে পারে। বিজয় অভিযান শুরু হওয়ার পর কোম্পানি রাজত্বের রাজধানী কলকাতা নগরীতেও দেখা গেল প্রবল প্রতিক্রিয়া। ইংরেজ সমাজ এবং তাদের সংবাদপত্রগুলি হিংসা ক্রোধে লেলিহান ভাষায় দাবি তুলল প্রতিশোধের। ভারতীয়দের তারা সম্বোধন করতে লাগলো কুকুর, বাঁদর, নরকের কীট এবং আরও কদর্য ভাষায়। কোনো ভারতীয়ই বিশ্বাসযোগ্য নয়, এবং যেহেতু ভারতীয়রা পুরোপুরি মনুষ্যপদবাচ্য নয়, তাই তাদের মধ্যে মনুষ্যত্ব খোঁজারও কোনো প্রশ্ন ওঠে না। যেসব ইংরেজ এতদিন ভারতীয়দের সঙ্গে মেলামেশা করেছে, কোনো ভারতীয়দের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে, তাদের উদ্দেশ্যেও বর্ষিত হতে লাগলো প্রচণ্ড বিদ্রুপ। একবার যখন ভারতীয়রা বিদ্রোহ করেছে, এরপর থেকে তাদের একেবারে পায়ের তলায় চেপে রাখতে হবে। কে সরকারকে পরামর্শ দিলে সৈন্যবাহিনীতে আর একজনও ভারতীয় রাখা উচিত নয়। আফ্রিকা থেকে ভাড়াটে সৈন্য এনে এই দেশটাকে চপকানো হোক। কেউ বললে এবার এই সুযোগে সমস্ত ভারতীয় হিন্দু মুসলমানকে ধরে ধরে জোর করে খ্রিস্টান করে দেওয়া হোক, যেমন করা হয়েছে আমেরিকায় কৃতদাসদের। তাহলে আর কোনো খ্রিস্টান প্রভুত্ব অস্বীকার করতে পারবে না। কেউ বললে ভারতীয় রমণীদের বাধ্য করা হোক ইংরেজদের সঙ্গে রমণ সহবাসে। তাহলে কিছুদিনের মধ্যে এদেশে করে উঠবে এক বেজন্মা জাতি। তারা আর নিজেদের হিন্দু বা মুসলমান বলে পরিচয় দিতে পারবে না। তারা রক্ত সম্পর্কে ইংরেজদের কাছে বশ্যতা মেনে থাকবে। গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের অবশ্য যুক্তিসঙ্গত আইন প্রতিষ্ঠার বাতিক আছে। সারা জীবন তিনি সঠিক ব্যবস্থাপনার জন্য খ্যাতি পেয়েছেন। সব দিক বিচার করে ঠিক সুষ্ঠুভাবে তিনি সবকিছুর সিদ্ধান্ত নিতে চান। সমস্ত ভারতবর্ষব্যাপী এই অসম্ভব বিশৃঙ্খলা, প্রতিশোধের পাগলামি এবং অকারণ নরহত্যার দাবিতে তার শিক্ষিত স্বদেশবাসীর এমন চিৎকার হট্টগোল, এসবে তিনি সায় দিতে পারলেন না। তিনি কড়া হাতে রাশ টানবার চেষ্টা করলেন এবং ইংরেজদের অনুরোধ করলেন মাথা ঠান্ডা রাখার জন্য। কিন্তু তাতে যেন আরো ভস্যে ঘি ঢালা হলো। ইংরেজদের মধ্যে হিংসার আগুন আরো বেশি জ্বলে উঠল লক লক করে। তারা ক্যানিংকে মনে করলো স্ত্রীলোকদের মতন দুর্বল। বিদ্রুপ মিশ্রিত করে তার নাম রাখলো ক্লিমেন্সি ক্যানিং। বিলেতে দরবার পাঠালো যেন ক্যানিংকে অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভারত থেকে। ইতিমধ্যে ভারত জুড়ে হত্যালীলা চলতে লাগলো যথেচ্ছভাবে। সিপাহী বিদ্রোহ দমনের পরও ইংরেজদের এই প্রতিক্রিয়া দেখে কলকাতার বাবু ও ধনী সমাজ হতভম্ব হয়ে গেল একেবারে। বাঙালিদের প্রতিও ইংরেজদের সমান রাগ। বাঙালিদের প্রতি তাদের কটূক্তির মাত্রা যেন আরও বেশি। অথচ বাঙালিরা তো সিপাহী বিদ্রোহ সমর্থন করেনি। বাংলায় বিভিন্ন অঞ্চলে সিপাহীরা ফুঁসে উঠলেও বাংলার ধনী ও জমিদার শ্রেণী তো তাদের কোনো রকমের সাহায্য করেনি। এই তার পুরস্কার। ইংরেজের তল্লিবাহক বলে উত্তর ভারতের সিপাহীরা বাঙালিদের ঠিক খ্রিস্টানদের সমান গণ্য করেই মারধর করেছে। ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা মাননীয় দেবেন্দ্র ঠাকুরকে পর্যন্ত সিমলা পাহাড়ে সিপাহীদের ভয়ে পলায়নের ব্যবস্থা করতে হয়েছিল। আর এখন সেই বাঙালিদের উপরে ইংরেজদের এত রাগ। ইংরেজদের রাজত্বে বাংলায় এই প্রথম গড়ে উঠেছে একটা চাকুরিজীবী সমাজ। শিক্ষিত বুদ্ধিজীবীদের আর খাদ্যবস্ত্রের সমস্যা নেই, এবং এই চাকুরির প্রভাবেই তারা সমাজে প্রতিষ্ঠিত। সুতরাং তারা এই দেশে ইংরেজদের বদলে সিপাহীতন্ত্র চাইবে কেন? আর চিরস্থায়ী বন্দোবস্তের দরুন এই দেশের জমিদার শ্রেণী আগের চেয়ে অনেক বেশি ধনী হয়েছে। তাদের ধনাগমেরও অনিশ্চয়তাও কেটে গেছে। এমন সুখের অবস্থায় তারা ইংরেজ বিরোধী করবে কোন মূর্খতায়? আপামর জনসাধারণকে ইংরেজ যথাসাধ্য শোষণ করছে, আর জমিদারদেরও শোষণ করার সুযোগ দিয়েছে। অতএব ইংরেজ ও দিশি জমিদার তো এক পক্ষ থাকবেই। তবু আজ জমিদার তালুকদারদের উপর ইংরেজের এত উষা কেন? কোনো অনিচ্ছাকৃত দোষ করে ফেলার ফলে প্রভু যদি লাথি ঝাঁটা মারে, তাতে আক্ষেপের কিছু থাকে না। কিন্তু কোনো দোষ করা হয়নি, বরং প্রভুর মনোরঞ্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তা সত্ত্বেও প্রভু যদি প্রহার করার জন্য উদ্যত হন, তাহলে সেটা বড়ই মনস্তপের ব্যাপার হয়। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতীয়দের প্রতি ইংরেজ সমান খড়গহস্ত হওয়ায় এবং প্রতিশোধের নানা হৃৎকম্প উদ্রিককারী প্রস্তাব শুনে বাঙালি বাবু ও ধনীরা প্রথমে বিস্মিত, তারপর ক্ষীয়মান, তারপর প্রতিকারের চেষ্টায় তৎপর হলো। বাঙালিরা অনেকেই ইতিমধ্যে ইংরেজি ভাষায় বেশ দক্ষ হয়েছে। তারাও কয়েকটি ইংরেজি পত্রপত্রিকা প্রকাশ করে। সেই সব সংবাদপত্রে প্রকাশিত হতে লাগলো নানান কাহিনী। কোথায় কোথায় ভারতীয়রা ইংরেজদের পক্ষ নিয়ে প্রতিহত করেছে সিপাহীদের, কোথায়
কোন তারা খাওয়া বিপন্ন ইংরেজ রাজপুরুষ আশ্রয় নিয়েছে দরিদ্র কৃষকের ঘরে। ইংরেজ রমণীদের মা ও ভগিনী জ্ঞানে আশ্রয় দিয়েছে এক পরিবার। বাংলা সংবাদপত্রগুলিও পিছিয়ে রইল না। অনেক ইংরেজ বাংলা পড়তে পারে, কিংবা বাংলা সংবাদপত্রের মন্তব্য রেভারেন্ট লং এর মতো বাংলাবিদদের কাছ থেকে জেনে নেয়। বাংলা পত্রপত্রিকাগুলিতেও শুরু হলো ইংরেজদের কাছ থেকে কাতরভাবে দয়া ভিক্ষার জন্য ভাষার কারিকুরি। কবিকুল চূড়ামণি ঈশ্বরচন্দ্র গুপ্ত বরাবরই ইংরেজদের পক্ষ সমর্থনকারী। এবার তিনি সিপাহীদের সর্বনাশ কামনা করতে লাগলেন অকুণ্ঠভাবে। ইংরেজ সিপাহীদের হত্যা করার ফলে উত্তর ভারত হাজার হাজার বিধবা রমণীর কান্নায় ডুবে যাচ্ছে শুনে তিনি কৃত্রিম সমবেদনা জানিয়ে লিখলেন, আহা, ওদের ওখানে একটি বিদ্যাসাগর থাকলেই তো সমস্যা চুকে যেত। বিদ্যাসাগর সেই বিধবাদের আবার বিবাহ দিতেন, আর অমনি ওরা গায়ে নতুন গয়না পরে আবার আমোদ আহ্লাদ করত আর স্বাদ মিটিয়ে খাওয়া দাওয়া করত। সিপাহী বিদ্রোহের নেতাদের প্রত্যেকের নামে গালিগালাজ করে তিনি তাদের একেবারে বাপ পিতা মোহ চতুর্দশ পুরুষ উদ্ধার করতে লাগলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই সম্পর্কে নারী বিদ্বেষী ঈশ্বরগুপ্ত লিখলেন, পিপিরা ধরেছে ডানা মরিবার তরে, হ্যাদি কি শুনে বাণী, হ্যাদে কি শুনি ঝাঁসির রানী, ঠোঁটকাটা কাকি মেয়ে হয়ে সোনা দিয়ে সাজিয়েছে নাকি, নানা তার ঘরের ঢেকি, নানা তার ঘরের ঢেকি মাগি খেকি, শিয়ালের দলে এতদিনে ধনে জনে যাবে রসাতলে। এসবের সঙ্গে সঙ্গে শুরু হলো আবেদন নিবেদন। রাজা মহারাজার দল আগে থেকেই বিনয় বিগলিত স্বাক্ষরপত্র পাঠিয়ে তাদের ইংরেজ আনুগত্য জানাতে শুরু করেছিল। দিল্লি পতনের পর তারা নবোদ্যমে অভিনন্দন জানাতে লাগলো সরকার বাহাদুর সমীপে। বর্ধমানের মহারাজার উদ্যোগে সভা ডেকে ইংরেজদের জয়ে উল্লাস প্রকাশ করা হলো এবং সুদীর্ঘ পত্রে তা জানানো হলো লর্ড ক্যানিংকে। সেই পত্রে বর্ধমানের মহারাজ ছাড়াও স্বাক্ষর করলেন কলকাতার ধনী শিরোমণি রাজা রাধাকান্ত দেব এবং আরও 2500 হোমরা চোমরা। কৃষ্ণনগরের মহারাজা শ্রীশচন্দ্র তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে পাঠালেন পৃথক পত্র। উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখার্জি আগেভাগেই চিঠি দিয়ে রেখেছিলেন। তিনি শুধু ইংরেজদের সমর্থনই করেননি, তার প্রজাদের মধ্যে থেকে আগুরি, গোয়ালা, বাগদি এবং ডোমদের নিয়ে একটি বাহিনী গড়ে রেখেছিলেন এক ইংরেজ সার্জনের নেতৃত্বে, যাতে সিপাহীরা এসে পড়লে তাদের বিরুদ্ধে লড়াই করা যায়। হিন্দুরা একতরফাভাবে ইংরেজদের দয়া আকর্ষণ করার চেষ্টা করছে দেখে সতর্ক হয়ে উঠল কলকাতার মুসলমান সমাজ। তারাও একযোগে একটি আবেদনপত্র দাখিল করে জানালো যে বিদ্রোহী সিপাহীদের প্রতি তাদের কোনো সমর্থন ছিল না। তারাও ইংরেজ রাজভক্ত প্রজা। ইংরেজ রাজত্ব তাদের কাছেও খুব সুখের। ঢাকার নবাব জানালেন তিনি হাতি দিয়ে সাহায্য করেছেন ইংরেজ সরকারকে। সেখানকার অন্যান্য জমিদার ও মৌলবীরাও ইংরেজের পক্ষেই তো রয়েছে বরাবর। নবীন কুমার সিংহের বাড়িতেও জমায়েত হয়েছে অনেক। বুদ্ধিজীবীদের পক্ষ থেকেও একটি আবেদন পাঠানো দরকার। ইংরেজি সংবাদপত্রগুলিতে তার স্বরে চিৎকার করা হচ্ছে, দায়িত্বপূর্ণ চাকুরি থেকে বাঙালিদের সরিয়ে দেওয়া হোক, বাঙালি ধনীদের সশস্ত্র বরকন্দাজ রাখার অধিকার কেড়ে নেওয়া হোক। সুতরাং আত্মরক্ষার্থে বাঙালি বুদ্ধিজীবী ও নতুন ধনীদেরও সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। নবীন কুমার চুপ করে বসে আছে একপাশে, তার মুখমণ্ডল থমথমে। যদুপতি গাঙ্গুলি, কিশোরীচন্দ মিত্র, কৃষ্ণকমল ভট্টাচার্য প্রমুখ যুবকের মুখও চিন্তা ভারাক্রান্ত। এরা কেউ একটিও বাক্য বিনিময় করছে না পরস্পরের সঙ্গে। ইংরেজের বিজয়ে এরা খুশি প্রস্তাব পাঠাতে বলেছে, কিন্তু এদের মুখে খুশির চিহ্ন মাত্র নেই। দরখাস্তটি রচনা করেছে কৃষ্ণদাস পাল। সে এ ব্যাপারে খুব উৎসাহী এবং নিজের ইংরেজি ভাষা জ্ঞান সে নিজেই খুব তারিফ করে। লেখা সাঙ্গ হবার পর কৃষ্ণদাস মুগ্ধভাবে সেদিকে একটুক্ষণ চেয়ে রইল, তারপর পড়ে শোনাতে লাগলো। কেউ কিছু উচ্চবাচ্য করল না। নিজের স্বাক্ষরটি দেবার পর নবীন কুমার স্বগতভাবে বলল, আমি এতে সই করছি বটে, কিন্তু আমার মন এতে সায় দিল না। তারপর মুখ তুলে সে যদুপতিকে বলল, ব্রাদার, সত্যি কথাটি বলবো, আমরা সবাই মুখে সেপাইদের দুষেছি বটে, কিন্তু এই যে কটা মাস দিল্লি স্বাধীন ছিল, ততদিন আমিও যেন মনে মনে স্বাধীন মানুষ হয়ে গেছিলাম। হাজার হোক ইংরেজ আমাদের বিজাতি, তাদের অধীনে আমরা পরাধীন হয়ে থাকা কি আমাদের বুকের উপর একটা পাষাণ ভার রাখা নয় কো? যদুপতি বলল, আমি তো এই কথা তোমায় আগেই বলেছিল, তখন উড়িয়ে দিলে। নবীন কুমার বলল, ওই যে হরিশ আমাদের বোঝালে। হিন্দু পেট্রিয়টের সম্পাদক হরিশ মুখুজ্জের মুখখানিও বিমর্ষ। সে বললে, নবীন, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছিল। ইংরেজকে আমরা চিনতে পারিনি কো। হাজার তোষামত করেও ইংরেজদের মন পাওয়া যাবে না।
আজ আমার মনে হচ্ছে সিপাহীদের যুদ্ধকে আমরা যে চোখে দেখেছি, ভবিষ্যতের ইতিহাস সে চোখে দেখবে না। এই আমি বলে গেলুম, দেখো মেলে কি না। আমাদের জীবন দশাতেই সুর উল্টো হয়ে যাবে। তোমাদের কাছে আজ আমি আর একটা কথাও বলে যাচ্ছি, আর কখনো আমার লেখনী দিয়ে ইংরেজের গুণগান করব না। যদি করি তাহলে আমি খাঙ্কিরও অধম। কথা শেষ করেই হরিশ কুর্তার জেব থেকে একটা ব্র্যান্ডির শিশি বার করে সেই তরল আগুন ঢকঢক করে ঢেলে দিল গলায়। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া যেদিন হিন্দুস্তানের সমাগ্রী হলেন, সেদিন নবীন কুমারের জীবনেও এক বিরাট পরিবর্তন সূচিত হলো। সিপাহীদের দমন কার্য এখনো পুরোপুরি শেষ হয়নি। ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে খণ্ডযুদ্ধ চলেছে। এর মধ্যেই অকস্মাৎ ইংল্যান্ডেশ্বরীর ঘোষণা এসে পৌঁছল এ দেশে। কোম্পানির আমল শেষ। এখন থেকে ভারতবর্ষীয় নাগরিকেরা সকলেই সরাসরি ব্রিটিশ রাজবংশের প্রজা। রানী ভিক্টোরিয়া আশ্বাস দিলেন যে যেসব দেশীয় নৃপতিদের অধীনে ছোট ছোট রাজ্য আছে, সেই সব রাজ্য আর গ্রাস করা হবে না, এবং ভারতীয় সীমানার মধ্যকার অধিবাসীরা আমাদের অন্যান্য সমস্ত প্রজাদের মতন সমানভাবে গণ্য হইবে এবং তাহাদের প্রতি আমাদের সমান দায়িত্ব থাকিবে। আমরা ইহাতে দায়বদ্ধ রহিলাম। এই উপলক্ষে বিরাট উৎসব হলো লাট প্রাসাদে। মিষ্টান্ন বিতরিত হলো সমস্ত স্কুলের বালকদের মধ্যে। পথে পথে মহা ধুমধাম। রানীর ঘোষণার বয়ানের বাংলা অনুবাদ এবং অন্যান্য দেশীয় ভাষায় অনুবাদ বিশিষ্ট ব্যক্তিবর্গ পাঠ করে শোনালেন জেলা শহরগুলির জনসাধারণের কাছে। এর ফলে ভারতবর্ষীয়দের অবস্থার কতখানি উন্নতি হলো তা এখনই সঠিক বোঝা না গেলেও অনেকেরই মনে হলো একটা যেন বিরাট কিছু পরিবর্তন ঘটে গেল। রাজা বাদশার অধীনে থাকাই এই দেশীয় মানুষের বহুকালের অভ্যেস। প্রায় শতবর্ষ যাবৎ এই দেশে সঠিক কোনো সম্রাট ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্য চালালেও তাদের গায়ে খানদানি বংশের গন্ধ নেই। ব্যবহারেও বেনিয়াসুলভ ভাবভঙ্গি প্রকট। এতদিন পর সত্যিকারের একজন মহারানীকে পেয়ে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্থূলকায়া, কুরুপা, রমণী শ্রীমতী ভিক্টোরিয়া অনেকের চক্ষে পরিত্রাতা দেবী হিসেবে প্রতিভাত হলেন। শহর কলকাতার অনেক বিশিষ্ট পরিবারেও আনন্দের উৎসব হলো এই দিন। প্রবেশদ্বার সজ্জিত হলো ফুলমালায়, ছাদে উড়িয়ে দেওয়া হলো ইউনিয়ন জ্যাক এবং অনেক রাত্রি পর্যন্ত আত্মীয় বান্ধবদের সঙ্গে খানাপিনা। জোড়াসাঁকোর সিংহসদনে অবশ্য এর ব্যত্যয় হলো। নবীন কুমার কোনো উৎসবের ব্যবস্থা করেনি। মল্লিক, ঠাকুর দত্ত এবং বসুদের বাড়িতে তার নিমন্ত্রণ ছিল। শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে কোথাও যায়নি সে। দুদিন আগে একটি ঘটনায় বড় অপমানিত বোধ করেছে নবীন কুমার। নবীন কুমার অর্থের কথা কখনো চিন্তা করে না। তার জননীর ঢালাও অনুমতি দেওয়া আছে, সে যখন যা চাইবে সব পাবে। নবীন কুমার অর্থের মূল্য বোঝে না। সে দুহাতে অকাতরে অর্থ ব্যয় করে। বিদ্যুৎসাহিনী সবার কার্যক্রমের জন্য সে কত যে ব্যয় করেছে তার কোনো ইয়ত্তা নেই। ইদানিং নাটকের মহলার জন্য আরও বেশি ব্যয় হচ্ছে, কিন্তু গত পরশুদিন তার ইচ্ছায় প্রথম বাধা পড়েছে। নাটকের কুশীলবদের জন্য পোশাক নির্মিত হবে, সেই জন্য সভার এক সদস্য কিছু সিল্ক বস্ত্রের নমুনা সংগ্রহ করে এনেছে। তার মধ্যে এক প্রকার ইতালীয় সিল্ক সকলেরই খুব পছন্দ হলো। সে সিল্ক বস্ত্র অবশ্য খুবই মহার্ঘ, কিন্তু নবীন কুমার মূল্যের জন্য আবার কবে রেয়াত করেছে। তখনই দিবাকরকে ডেকে সে হুকুম দিল 1,000 মুদ্রা নিয়ে আসবার জন্য। দিবাকর ঘাড় মাথা চুলকে শঙ্কায় লজ্জায় বিনয়ে একেবারে সংকুচিত হয়ে জানালো যে এখন টাকা দেওয়ার কোনো উপায় নেই। স্বয়ং বিদুশেখর সব হিসাবপত্র পরীক্ষা করছেন। এখন কয়েকদিন তহবিল থেকে টাকা তোলা বন্ধ। নবীন কুমার প্রথম কথাটা বিশ্বাসই করতে পারেনি। চাওয়া মাত্র সে টাকা পাবে না এমন অভিজ্ঞতা তার কখনো হয়নি। সে কড়া স্বরে বলল, বাবুকে বলো আমি নিয়েছি, এখন টাকা নিয়ে এসো, যাও। দিবাকর বলল, আগে তার উপায় নেই কো, তবিল বাক্সের চাবি বড়বাবু নিজের কাছে রেখেছেন। নবীন কুমার তখন বলল, তাহলে যাও মায়ের কাছ থেকে আমার নাম করে নিয়ে এসো গে। বিম্ববতীর কাছ থেকে ঘুরে এসে দিবাকর জানালো যে বিম্ববতীর হাতও একেবারে খালি। যা ছিল তার নবীন কুমারকেই দিয়েছেন। তহবিল থেকে না তুলে তিনিও কিছু দিতে পারবেন না। বন্ধু বান্ধবদের সামনে বড় অপদস্থ হতে হলো নবীন কুমারকে। পরের দুদিন সে আর শয্যা ছেড়ে উঠল না, কারোর সঙ্গে কথাবার্তাও বলল না বিশেষ। মহারানী ভিক্টোরিয়ার ভারত গ্রহণ ঘোষণার দিনেও নবীন কুমার শয্যা ত্যাগ করেনি। সন্ধ্যার পর শোনা যেতে লাগলো পটকা ফাটার শব্দ। মাঝে মাঝে আকাশে ঝলসে ওঠে বাজির রোশনায়। পথে পথে মানুষের ফুর্তির হল্লা।
রাত্রি 9টার তোপ দাগার পর যখন নবীন কুমারকে আহার গ্রহণ করার জন্য ডাকতে এলো তার পত্নী, সেই সময় সে পালঙ্কে থেকে নামলো, কিন্তু আহার গ্রহণ করতে গেল না। পত্নীর সঙ্গে একটি কথাও না বলে সে চলে এলো তার জননীর কক্ষের দিকে। অতি প্রাতকালেই বিম্ববতী ইদানিং প্রত্যহ গঙ্গা স্নানে যান, সেজন্য শুয়ে পড়েন সন্ধ্যা রাত্রি। তার কক্ষের বন্ধ দ্বারের বাইরে দাঁড়িয়ে নবীন কুমার গম্ভীর কণ্ঠে ডাকলো, মা, মা। বিম্ববতীর সঙ্গে এখন আর প্রত্যহ তার পুত্রের দেখা হয় না। সে তার বন্ধুবর্গের সঙ্গেই আলাপে বেশি ব্যস্ত থাকে। পারিবারিক আধিক্যতা সে বিশেষ পছন্দও করে না। বিম্ববতী লোক মারফত প্রতিদিন খবরাখবর নেন। আদৌ ঘুম আদৌ তন্দ্রার মধ্যেও বিম্ববতী ধর্মর করে উঠে বসলেন। প্রিয়জন সম্পর্কে প্রথমেই কোনো বিপদের কথা মনে আসে। তিনি দ্রুত এসে দরজা খুলে উৎকণ্ঠিতভাবে জিজ্ঞেস করলেন, কি রে? নবীন কুমার বলল, মা, আমার কত সালে জন্ম তোমার মনে আছে? প্রগাঢ় বিস্ময় মাখা দৃষ্টি ফেলে বিম্ববতী জিজ্ঞেস করলেন, কেন? এত রাত্রে সে কথা কেন? রাত বেশি হয়নি মা, তোমার মনে আছে কিনা তাই বলো। সেই যেবার আমাদের ইব্রাহিমপুরে তালুকটা কেনা হলো, সেটা কত সন? 46 না 47? আমার মনে আছে মা, আমি হিসেব কষে দেখেছি। এই পরশুদিন আমার 18 বছর পূর্ণ হয়েছে। ওমা, তাই নাকি? আমি খেয়ালই করিনি। তোর জ্যাঠাবাবুও কিছু বলেননি তো? কেন, তোমরা খেয়াল করনি? এখন থেকে এই বিষয় সম্পত্তির মালিক কে, আমি না জ্যাঠাবাবু? ওমা, তুই তো সব কিছুর মালিক। আমি মালিক, আর তহবিল বক্সের চাবি থাকবে জ্যাঠাবাবুর কাছে? নবীন কুমার হুঙ্কার দিয়ে ডাকলো, দুলাল, যা তো দুলাল, জ্যাঠাবাবুকে ডেকে নিয়ে আয়। দুলাল প্রায় অষ্টপ্রহরেই নবীন কুমারের কাছাকাছি থাকে। বারান্দায় এক কোণে সে বসেছিল। ডাক শুনে কাছে এগিয়ে এলো। বিম্ববতী বললেন, এ কি কথা বলছিস চটকু? এত রাতে তোর জ্যাঠাবাবুকে ডাকতে যাবে? নবীন কুমার উত্তর দিল, বললুম না রাত বেশি হয়নি, রাস্তায় কত মানুষজন। উনি যে সন্ধ্যের পরই শুয়ে পড়েন, শোবার পরও দরকার পড়লে মানুষ ওঠে। এখন কি দরকার পড়লো ছোটকু? তহবিল বাক্সের চাবি আমার এক্ষুনি চাই মা। আমি আর কচি খোকাটি নই। আমি টাকা চাইলে দিবাকর আমার মুখের উপর না বলে। এবার দেখাচ্ছি। ওরকম করিসনি ছোটকু, তুই বরং কাল সকালে গিয়ে ওনার সঙ্গে দেখা করিস। উনি তোকে কত ভালোবাসেন। আমি দেখা করতে যাব? কেন? ওকেই আসতে হবে, আজই, এক্ষুনি। এই দুলাল, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা। তুই কি পাগল হলি ছোটকু? এই রাত্রিরেই তোর চাবি চাই? হ্যাঁ চাই। আর তুমি ভেবো না মা, আমি কখনো জ্যাঠাবাবুর বাড়িতে চাবি চাইতে যাব। তাকে নিজে এসে দিতে হবে। বিম্ববতী অনেকভাবে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু নবীন কুমারের ক্রোধ উত্তর উত্তর বৃদ্ধি পেতে লাগলো। দুলালকে এক প্রকার জোর করে পাঠিয়ে ছাড়ল সে। ইতিমধ্যে তার স্ত্রী সরোজিনী তাকে আহার সেরে নেবার জন্য অনুরোধ জানালো, কিন্তু চাবি হাতে না পাওয়া পর্যন্ত নবীন কুমার অন্ন গ্রহণ করবে না। বিম্ববতী তার গায়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু সে ঝটকা মেরে সরে যেতে লাগলো। সে এমনই ছটফট করছে যেন তাকে কেউ তপ্ত কটাহে বসিয়ে দিয়েছে। দুলাল ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ফিরে এসে জানালো যে বিদুশেখর অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। এখন তাকে জাগানো কোনো ক্রমেই সম্ভব নয়। ঠিক উন্মাদেরই মতন চক্ষু দুটি বিস্ফারিত হয়ে গেল নবীন কুমারের। তারকা দুটি যেন ঘূর্ণিত হতে লাগলো। প্রচণ্ড জোরে দুলালকে এক চপেটাঘাত করে সে হিংস্র কণ্ঠে বলল, সম্ভব নয়? তার বাড়িতে আগুন লাগলেও তিনি ঘুম থেকে উঠবে না? এই সময় যদি আমি মরে যাই তবু তাকে ডাকা সম্ভব নয়? উল্লুক কোথাকার! বিম্ববতী দুলাল আর নবীন কুমারের মাঝখানে এসে পড়ে বিপন্ন করুণ কণ্ঠে বললেন, কেন এমন করছিস ছোটকু? আমার কথা শুন। কাল সকালে। নবীন কুমার বলল, মা, জমিদারকে? আমি না জ্যাঠাবাবু? জমিদারের রক্ত আছে আমার শরীরে। উনি তো শুধু উকিল, আমাদের সম্পত্তির ওছি। যখন ডাকবো তক্ষুনি ওকে আসতে হবে। বিম্ববতী নিথর হয়ে গেলেন। অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল তাঁর দু চোখ দিয়ে। বাষ্পজড়িত স্বরে তিনি ধীরে ধীরে বললেন, আমার দিব্যি রইল, আজকের রাতটার মতো ক্ষমা দে। কাল সকালেই। নবীন কুমার চিৎকার করে উঠল, আমার চাই না। কাল সকালেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বিষয় সম্পত্তি তো সব তোমাদের রইল। একটি চিনেমাটির সুদৃশ্য ভাস তুলে মাটিতে আছড়ে চুরমার করে সে বলল, চাই না, আমার কিচ্ছু চাই না, সব জ্যাঠাবাবু নিক। বারান্দায় সার দেওয়া খাঁচাগুলি থেকে ঢেকে উঠল কয়েকটি পাখি।
বিম্ববতী এবং সরোজিনী দুজনে মিলে ধরে রাখবার চেষ্টা করলো নবীন কুমারকে, কিন্তু সে সবলে নিজেকে ছাড়িয়ে আরও কিছু জিনিস ভাঙার জন্য ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। কিছু না পেয়ে সে ছুটে এসে নিজের ঘরে ঢুকে বন্ধ করে দিল অর্গল। ভিতরে শোনা যেতে লাগলো দুমদাম শব্দ। সে অনেক কিছু ভাঙছে। বিম্ববতী এবং সরোজিনী দুজনেই কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিয়ে বারবার তাকে অনুরোধ করতে লাগলো খোলার জন্য, কিন্তু নবীন কুমার ক্রোধে জ্ঞান শূন্য। খেয়ালি পুত্রটির জেদের পরিচয় বিম্ববতী এর আগেও পেয়েছেন, কিন্তু এতখানি বাড়াবাড়ি কখনো দেখেননি। তিনি খুবই আতঙ্কিত হয়ে পড়লেন। বহু কাতর স্বনির্বন্ধ অনুরোধও নবীন কুমার কর্ণপাত না করায় বিম্ববতী দুলালকে বললেন, বাবা দুলাল, তুই আর একবার যা, দিবাকরকে সঙ্গে নিয়ে যা, যেমন করে হোক ও বাড়ির বড়বাবুকে জাগিয়ে তোল। আমার নাম করে বলবি বড় বিপদে পড়ে আমি তাকে ডেকেছি, সব বুঝিয়ে বলিস। যা, দৌড়ে যা। বিধুশেখর এলেন আধা ঘন্টা পরে। বারান্দায় একটি কেদারায় বিম্ববতী নিঝুম হয়ে বসেছিলেন, আর সরোজিনী তার পায়ের কাছে। লাঠিতে ভর দিয়ে এক পা টেনে টেনে বিধুশেখর এগিয়ে এলেন সেদিকে। বিধুশেখরকে দেখে সরোজিনী মাথায় ঘুমটা টেনে ছুটে চলে গেল আড়ালে। বিধুশেখর একেবারে বিম্ববতীর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বিম্ব? বিম্ববতীর মাথার চুল পাতলা হয়ে এসেছে। তার শরীরে সেই অপরূপ রূপ লাবণ্য রাশিতে যেন মেঘের ছায়া পড়েছে ইদানিং। নাকের উপর একটু একটু মেচতার দাগ, চিবুকের নিচে ভাঁজ। বিধুশেখরকে দেখে মাথায় অবকুণ্ঠন টানার কথাও তার মনে এলো না। তিনি বিধুশেখরের প্রশ্নের কোনো উত্তর দিলেন না, প্রাণপণে অশ্রু রোধ করার চেষ্টা করতে লাগলেন। বিধুশেখর বললেন, ওই দুলালটা একটা বেলিক। আগের বার গিয়ে আমায় ঢাকতে পারেনি, ওপরে উঠে গেলেই তো পারতো। এমন কিছু রাত হয়নি কো। ছোটকু কোথায়? বিম্ববতী হাত তুলে বন্ধ ঘর দেখিয়ে দিলেন। বিধুশেখর সেখানে গিয়ে ডাকলেন, ছোটকু, ছোটকু। কক্ষের মধ্যে আপাতত কোনো শব্দ নেই। বিধুশেখরের ডাকের পর আবার কিছু একটা ভাঙার শব্দ হলো। বিধুশেখর গড়া চড়িয়ে বললেন, ছোটকু, খোল, আমি চাবি এনেছি। তৎক্ষণাৎ সশব্দের দরজা খুলে গেল। নবীন কুমার হাত বার করে বলল, কই দিন? সারা ঘরের মধ্যে লণ্ডভণ্ড অবস্থা, বিছানা বালিশও পড়ে আছে মেঝেতে। বিধুশেখর একটুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন নবীন কুমারের দিকে, তারপর সহাস্য মুখে প্রশ্ন করলেন, এত রাতে চাবি নিয়ে কি করবি? কাল সকাল পর্যন্ত তর্সই ছিল না? নবীন কুমার জেদি বালকের মতো বলল, চাবি এখন থেকে আমার হেফাজতে থাকবে, পরশু থেকে আমিই সব কিছুর মালিক। বিধুশেখর বললেন, তা তো বটেই, শুধু তোর বাপের সম্পত্তি কেন, আমার যা কিছু আছে সে সবও তো বলতে গেলে তোরই। আমার তো থাকবার মধ্যে আছে ওই নাতি, আমি চোখ বুঝবার আগে তার ভার তো তোর হাতেই দিয়ে যাব। আমি পরশু থেকে সাবালক হয়েছি, তবু দিবাকর আমার মুখের উপর না বলে কেন? আপনি ওকে বলে দেননি কেন? ঠিক, আমার অন্যায় হয়েছে, বুঝলে বিম্ব, আমাদের অন্যায় হয়েছে সত্যি। আমি 5 কাজে ব্যস্ত রয়েছিল, সেজন্য দিনক্ষণের হিসেব করিনি কো। তবে আমি ভেবে রেখেছিলাম তোর কোনো সন্তানাদি হলে তারপর সব বিষয়াশয় তোর হাতে তুলে দিয়ে নিশ্চিন্তি হব। সন্তান না হলে সংসারে মন বসে না। তা যাই হোক, তুই বড় হয়েছিস, জমিদারি কাজকর্ম শিখে নে, নিয়ম করে রোজ হোসে বেরো। আমিও এবার সব দায়িত্ব থেকে মুক্তি চাই। বিধুশেখর চাবির গুচ্ছ নবীন কুমারের দিকে এগিয়ে দিয়ে বললেন, কিন্তু এত রাতে টাকা দিয়ে তুই কি করবি? বললি না তোর এক্ষুনি টাকার দরকার? নবীন কুমার বলল, হ্যাঁ, আমার এক্ষুনি টাকার চাই। আমার টাকার তোড়া নিয়ে লোপালুপি খেলার ইচ্ছে হয়েছে। বিধুশেখর হা হা করে হেসে উঠলেন। সহজে হাসেন না তিনি, তাঁর অসময়ের হাসি শুনে অনেকে ভয় পেয়ে যান, কিন্তু তিনি যেন আজ নবীন কুমারের গোয়ার তুমি বেশ উপভোগ করছেন। হাসতে হাসতেই বললেন, আর যাই করিস বাবু, টাকা নিয়ে কখনো লোপালুপি খেলতে যাস না, বড় পিছলে যায়। একবার হাত পিছলে গেলে আর ধরা যায় না। বিম্ববতীর দিকে ফিরে তিনি আবার বললেন, আমাদের ছোটকুর কতকগুলো দোসর জুটেছে, তারা বিজ্ঞের মতো খুব গেরেম ভারী কথা বলে বটে, কিন্তু সবগুলোনেরই মতলব ছোটকুর মাথায় কাঁঠাল ভাঙা। আমি সবই টের পাই, সব কিছুরই খবর রাখি। আমি যে এখনো মরিনি সেটা তারা জানে না। তারপর লাঠিটি বাগিয়ে ধরে তিনি বললেন, চলি গো বিম্ব, আমার মাথা থেকে একটা গুরুভার নেমে গেল। আজ থেকে আমি নিশ্চিন্ত। রামকমলের জিনিস তার ছেলের হাতে তুলে দিয়েছি। বিম্ববতী বললেন, ছোটকু, তোর জেঠাবাবুকে পেন নাম করলিনি? বিধুশেখর বললেন, থাক থাক, রাত্রির দিকে আর পেন নামের দরকার নেই। এই সামান্য কারণে রাগ করে ছোটকু খাওয়া দাওয়া করেনি শুনলাম। যা,
এখন খেয়ে দে, শুয়ে পড়গে যা। নবীন কুমার অবশ্য মায়ের এই অনুরোধ প্রত্যাখ্যান করল না। বিদুশেখর যে এই রাতেই নিজে এসে এত সহজে তার হাতে চাবি তুলে দিবেন, সেই জন্য সে ঠিক প্রস্তুত ছিল না। সে এগিয়ে গিয়ে নিচু হয়ে বিদুশেখরের পায়ে হাত ছোঁয়ালো। বিদুশেখর নবীন কুমারের চিবুকে স্পর্শ করে হাতটি নিজের ওষ্ঠে ছোঁয়ালেন। তারপর বললেন, বাবা ছোটকু, একটা কথা আমি বলে যাই। তবিলের চাবি শুধু নিজের কাছে রাখলেই হয় না, তবিল ভরাবার কৌশলটাও শিখতে হয়। নবীন কুমারের বুকটা কেঁপে উঠল। তাহলে কি তহবিল একেবারে শূন্য? চাবির গুচ্ছ হাতে নিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বিদুশেখর লাঠি টুকে টুকে পা টেনে টেনে চলতে লাগলেন। সিঁড়ি পর্যন্ত শোনা গেল তাঁর চলে যাওয়ার শব্দ। সেই রাতেই নবীন কুমার দিবাকরকে ডেকে তহবিল খোলালো। না, বিদুশেখর মিথ্যেই ভয় দেখিয়েছেন। তহবিল যথেষ্টই পূর্ণ। পরদিন থেকে সে খোলামকুচির মতো অর্থ ছড়াতে লাগলো। বিক্রমবর্ষী নাটকের অভিনয়ের জন্য যত অর্থ ব্যয়ের প্রয়োজন ছিল, সে ব্যয় করলো তার চতুর্গুণ। এমন সুসজ্জিত মঞ্চ এ শহরে কেউ কখনো দেখেনি। পোশাকের চাকচিক্যে চক্ষু ঝলসে যায়। নিমন্ত্রণ করা হলো সমস্ত মান্যগণ্য মানুষদের। তাঁদের প্রত্যেকের জন্য বহুমূল্য গালিচা মোড়া আসন এবং নানা বর্ণের পুস্তক স্তবক। বেশ কয়েকজন সাহেব শুভকেও নিমন্ত্রণ করা হলো। তাদের মধ্যে অনেকেই এলেন না, কয়েকজন অবশ্য এলেন। মঞ্চের ওপর সাদা রঙের অশ্বের পৃষ্ঠে পুরোপুরি রাজোচিত পোশাকে ভূষিত নবীন কুমারকে পুরুরবার ভূমিকায় দেখে মুগ্ধ হতেই হয়। যেমন সুন্দর তার মুখশ্রী, তেমনই মধুর তার কণ্ঠ। দর্শকদের মধ্যে ধন্য ধন্য পড়ে গেল। পরদিন সংবাদপত্রগুলিতেও এই নাট্য অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা প্রকাশিত হলো। শুধু সামান্য একটু ত্রুটি হয়েছিল এই অনুষ্ঠানের। কুশীলবদের কারুর যখন গান গাওয়ার কথা, তখন প্রসেনিয়ামের পাশ থেকে আগেই জড়িত গলায় গান ধরেছিল একজন। এরকম একবার নয়, দুবার। তাতে খানিকটা হাস্যের সঞ্চার হয়েছিল। যাই হোক, মঞ্চ ব্যবস্থাপকরা ঠেলাঠেলি করে রায়মোহনকে একেবারে পথে বার করে দিয়ে আসে। পরদিন বিদ্যুৎসাহিনী সভার সদস্যরা আবার সমবেত হয়ে যখন তাদের সার্থকতার জন্য উল্লাস করছে, কোন বিখ্যাত ব্যক্তি কোন ভূমিকা সম্পর্কে কি মন্তব্য করেছেন সেই আলোচনা চলছে, সেই সময় আবার এসে উপস্থিত হলো রায়মোহন। একেবারে চুর চুর মাতালের দশা। পোশাকে লেগে আছে ধুলো কাদা। বোধহয় রাস্তায়ও কয়েকবার গড়াগড়ি দিয়েছে। ঢুকে জড়িত গলায় সে গান ধরল। লোকে যা বলে বলুক, আমি তো নিজেরে জানি। হ্যাঁ হ্যাঁ বাবা। রায়মোহনকে দেখেই নবীন কুমার একেবারে অগ্নিমূর্তি ধারণ করলো। কাল রায়মোহনের ব্যবহারে সে বড়ই মনে আঘাত পেয়েছিল। তার নিজের সভার সদস্যের এই ব্যবহার। মনে মনে নবীন কুমার এবং আরো অনেকের ভয় ছিল, পাইকপাড়ার সিংহ কিংবা পাথুরে ঘাটার ঠাকুররা বোধহয় ভাড়াটে লোক পাঠিয়ে বিঘ্ন ঘটিয়ে নাটক পণ্ড করার চেষ্টা করবে। সেসব কিছুই হয়নি। আর রায়মোহনের এত সাহস! নবীন কুমার লাফিয়ে এসে রায়মোহনের টুটি চেপে ধরল। চিৎকার করে বলল, উল্লুক, তুমি আবার এসেছো? বেরো, বেরো। রায়মোহন বলল, মারছ কেন বাবা? কাল রাজা হারাত জল্লাদ। হ্যাঁ, বড় খাসা হয়েছিল, কিন্তু সব বড় মানুষদের চোখ টাটাচ্ছে। এমন খেলা কেউ দেখায়নি। কত টাকার খেলা। নবীন কুমার তাকে মারতে উদ্যত হলে হরিশ মুখুজ্জে এসে বাধা দিয়ে সরিয়ে নিল তাকে। সে বলল, আহা, আজ আনন্দের দিনে বেচারিকে মারধর করো না। ও আনন্দের চোটে একটু বেশি খেয়ে ফেলেছে। মাতালকে মারতে দেখলে আমার বড় কষ্ট হয়। রায়মোহন হরিশ মুখুজ্জের দিকে ঢুলু ঢুলু চোখে চেয়ে ফিক করে হেসে ফেলল। তারপর বলল, শুধু ফুকো দয়ার কথা কেন বাবা? কিছু দাও। এখন দুঢোক না পেলে গলাটা বড় শুকে গেছে।